দেখেন আমাদের যদি আইনগত দিকটা বলেন, আমাদের কনস্টিটিউশনে কিন্তু পরিষ্কার আছে যে আপনি কারো প্রতি সহিংস হতে পারবেন না, ক্রুয়েলটি দেখাইতে পারবেন না। মানে আপনি তারে হিংস্রতা দেখাইতে পারবেন না, আপনি তার প্রতি অমানবিক হতে পারবেন না, আপনি তার সম্মান হানি করতে পারবেন না। এবং আমাদের পেনাল কোড অনুযায়ী, সিআরপিসি অনুসারে আপনি জামিনযোগ্য যদি কোনো অপরাধ হয়, তাহলে তাকে আপনি কিন্তু হাতকড়া পরাইতে পারেন না, আপনি তাকে অসম্মান করতে পারবেন না। তা আপনি আপনি অসম্মান তো করতে পারেন না, এটা ইন্টারন্যাশনাল রুলস। আমাদের ধরেন যদি আপনি আর্টিকেল 35 অফ দি কনস্টিটিউশন, এখানে ক্লিয়ারলি একজন ব্যক্তির যে অধিকারটা, যদি কোনো অভিযুক্ত ব্যক্তি হয় তার প্রতি কোনো রকম ক্রুয়েল আচরণ করা যাবে না, কোনো রকম ইনহিউম্যান আচরণ করা যাবে, কোনো ডিসরিগার্ডিং আচরণ করা যাবে না। তারপরে হলো যেহেতু কেন যাব না, কারণ তিনি তো শাস্তিপ্রাপ্ত না, তার তিনি তো সাজাপ্রাপ্ত না, সো ওনার সাথে এটা করা যাবে না আনটিল আনলেস ওনার সাজা হয়। এবং সেটা ধারা অনুসারে দেখেন, সিআরপিসির 186 এ যেটা বলছে সেগুলো, সিআরপিসি হলো কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের মধ্যে যেটা বলছিল 47 বলছে যে যা কিছু হবে সেটা যুক্তিগ্রাহ্য হতে হবে। এটা সিআরপিসিতে আছে, আপনি অযৌক্তিক কোনো কিছু করতে পারবেন না। এখন এই মুক্তিযুদ্ধের নেতা, তার 84 বছর 85 বছরের বয়সী নেতারা, কারো 90 বছর বয়স, কারো 75 বছর বয়স, এই বয়সী নেতাদেরকে আপনি যখন এই অযৌক্তিক শক্তি প্রয়োগের হাতকড়া লাগানো কি, তাকে এ, নাজেহাল করার মতো অবস্থায়, তার মানসিক ভাবে নাজেহাল করা, তার সম্মানহানি করা, সবকিছুই এর মধ্যে করা হচ্ছে। কিন্তু সিআরপিসিতে এইসব কিছু নাই। সিআরপিসি বরং বরং এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে কোনো পুলিশ অফিসার যদি জড়িত থাকে বা পুলিশ কর্মচারী যদি জড়িত থাকে, যেই জড়িত থাকবে তার কিন্তু ইন্টারনাল শাস্তি শাস্তি হতে পারে। কিন্তু তারপরে এগুলো হচ্ছে কেন? এখন আপনি যদি এটা বলেন এই যে হচ্ছে সারা দুনিয়াতে, আপনি আমি জানি না, আমি অন্যান্য দেশের কোনো কথা না বলে আমি বলেছি, সারা দুনিয়াতে কিন্তু দুটো জিনিস কিন্তু ইয়ে করে, নিশ্চিত করে। সিনিয়র সিটিজেন বয়স, মানে সিনিয়র সিটিজেন, তারপর ভার্নালিবিলিটি, শারীরিকভাবে সক্ষম অক্ষমতা। লাইক ধরেন একজন বয়স্ক লোক যিনি হাঁটতে কষ্ট হয়, যিনি লাঠি হাতে চড়তে হয়, বা তিনি কারো উপর ভর করে চড়তে হয়, তার হাত করা লাগানো যাবে না, এটা ক্লিয়ার প্রতিষ্ঠা। ঠিক আছে। আরো আছে যে গর্ভবতী মা, যিনি গর্ভবতী একজন মহিলা, তাকে টাচ করে না। শিশু কিশোর সব ক্ষেত্রে কিন্তু একদম স্পষ্ট উল্লেখ আছে এইগুলা সিআরপিসি, যে এগুলো করা যাবে না। তো সেখানে এগুলো কেন করতেছে, কারা করতেছে? আপনি যদি দেখেন এই যে আহ, আহ, তাদেরকে যে কোর্টে উঠানোর সময়, সিঁড়ি দিয়ে উঠানোর সময় আপনি দেখেন পুলিশ সদস্য কতটা দয়াবান ওদের সাথে, আপনি কল্পনা করতে পারবেন না। কাউকে কাউকে ওরা দুই কাঁধের মধ্যে নিয়ে, মানে একবার তাদের পুলিশের কাঁধে চড়ে কিন্তু তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। ঠিক আছে, পুলিশ কিন্তু তাদেরকে হেল্প করতেছে। এখানে একটা পুলিশকে আপনি অমানবিক চেহারা পুলিশ পাবেন না। কিন্তু কি হচ্ছে, ওনাদেরকে ওই যে যখন ইয়া থেকে, হাজতখানা থেকে যখন আনা হচ্ছে, তখন এই হাতকড়া পরানো হচ্ছে। এই হাতকড়াটা কে পরাচ্ছে? এই পুলিশ সদস্য। একজন এখানে লিখেছেন যে গোলাম আজমকেও হুইল চেয়ারে হাত করা ছাড়া কোর্টে নেওয়া হয়েছে। আমি সেটাই উদাহরণ আপনাকে দিচ্ছি যে আপনি বয়স্ক যদি লোক, বয়স্ক লোক হিসেবে। বয়স বয়স্ক লোক হিসেবে। তো এখানে কি, এখানে আইনের যদি প্রয়োগের ব্যাপার আসে, তো আইনের প্রয়োগে এটা অপপ্রয়োগ হচ্ছে। সো এইসব কর্মকাণ্ডের জন্য যারা দায়ী তাদের কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এটা, তাদের শাস্তি হইতে পারে। আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আপনি আমার ব্যক্তি অধিকার যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে তো আপনার শাস্তি হইতে পারে। সো যখন এই যে কি বলে, চিফ প্রসিকিউটর চিফ প্রসিকিউটর যখন বলে যে ওনারা হেলমেট ছুঁড়ে ফেলে দিছেন, উনি নির্বংশ করার হুমকি দিচ্ছেন, আরে ভাই একটা লোক আপনার কাস্টডিতে, সে নির্বংশ করবে কোত্থেকে? সে হেলমেট ছুঁড়ে ফেলে দিছে কেন? রাগে ছুঁড়ে ফেলে দিছে, সে তো কাউকে হার্ম করার জন্য ছুঁড়ে ফেলে না, এবং ছুঁড়েও ফেলেনি। আপনি যদি ভিডিওটা দেখেন, যে শাহজাহান খান কিন্তু মাথা থেকে মাথা এরকম করে নিচু করছে যাতে হেলমেট পরে যায়, কারণ হেলমেটটা বাঁধা ছিল না। তো এটা ছুঁড়ে ফেলে দিছে বলতে পারেন। কিন্তু দেখেন চিফ প্রসিকিউটর সবার সামনে মিথ্যা কথা বলছে। কেন বলছে? এখন যদি আসি বাড়ি ভাই, আপনি যদি আমার কথাগুলো একটু শোনেন, এটার কারণ হলো কি জানেন? কারণ মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদেরকে আমরা সেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি। বঙ্গবন্ধু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেছেন, বঙ্গবন্ধু নিহত হয়েছেন। জিয়াউর রহমান এদেরকে নিয়ে পলিটিক্স করতে চেয়েছেন, জিয়াউর রহমান কিল্ড হয়েছেন। আপনি যদি এরশাদকে বাদ দেন, এরপরে ধরেন ইভেন আপনি খালেদা জিয়ার সাথে তারা বেইমানি করেছে, করে নাই? করছে তো। খালেদা জিয়াকে যদি বলা হয় যে তখন খালেদা জিয়া যখন খুব দুর্দিন, সেই সময়টা তো তারা খালেদা জিয়ার পাশে না থেকে তখন তারা
তখন আওয়ামী লীগের লেজ ধরার চেষ্টা করছে। সো স্বাধীনতা বিরোধী যে শক্তিটা সবসময় সুবিধা নিয়ে দুধ কলা খেয়ে মোটা তাজা হয়েছে, তারা তো এইভাবে কথা বলবে। কারণ কি? কারণ আপনি এদের বিচার করেন নাই। একটাই ব্যাপার, আর কিছু না। আমার মতে আমার মতে বাংলাদেশে যদি একটা ফয়সালা না হয়, তাহলে কিন্তু এটা হবে না। যে ফয়সালাটা কি? এ, আপনি তো এখন আলবদর আল শামসেরদেরকে খুব রেয়ারলি খুঁজে পাবেন, যেমন মুক্তিযোদ্ধা এখন রেয়ারলি খুঁজে পাওয়া যায়, সো তাদের পাবেন না। কিন্তু রাজাকার আলবদর আল শামসের এই এই কি সন্তান, নাতিপুতি, এগুলোর তো বিচার হইতে পারে, এবং এগুলো বিচার হওয়া উচিত। বিচার হয়ে একটা সেটেলমেন্ট হওয়া উচিত। এই দেশে কারা থাকবে? মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ যারা করেছে, যারা দেশ স্বাধীন করেছে, তারাই দেশের এই ইয়া পাবে, গুরুত্ব পাবে, নাকি ওরা? ওদেরকে সিরিয়াসলি আইন করে সেকেন্ড সিটিজেন করা উচিত। মানে ওদেরকে প্রথম সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া উচিত। ফার্স্ট ক্লাস সিটিজেনের ওদেরকে এই চিফ প্রসিকিউটর হয়ে সে কি করতেছে? সে মুক্তিযুদ্ধের পক্ষের একজন ভদ্রলোকের হাতকড়া লাগানোর পক্ষে যুক্তি দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? এটা হলো তাদের একাত্তরের রোষ। তার দাদা থেকে বা বাপের থেকে এই এই প্রতিশোধ পরায়ণতা সে পেয়েছে। এটা তার রক্তে প্রবাহিত। অথচ এদেরকে আপনার ক্ষমা সুন্দর দেয়। আপনি গোলাম আজমের কথা বলছেন, শেখ হাসিনা, গোলাম আজম, বঙ্গবন্ধু নিহত হয়েছেন, জিয়াউর রহমান নিহত হয়েছেন, অমুক হয়েছে, সব এদের সাথে সমঝোতা করতে গিয়ে। শেখ হাসিনাও কিন্তু সেম কাজটা, এই যে মানবতা বিরোধী অপরাধের, আমি জানি টার্কির প্রচন্ড রকম চাপ ছিল, কিন্তু উনি তো এখানে গোলাম আজমের মিনিমাম একদিন জেলখানায় তো উনি জেলের স্বাদটা তো ভোগান। ও সবসময় পিজি হাসপাতালে আরামে ঘুমাইছে, থাকছে এবং করছে, এবং শেখ হাসিনা এটা ব্যবস্থা করে দিছে। শুধু তাই না, গোলাম আজম মারা যাওয়ার পরে তার জানাজার ব্যবস্থা করে দিয়েছেন। কি করে? শেখ হাসিনা তো এদেরকে পুনর্বাসন করেছেন। আজকে যদি আপনি বলতে হয় শেখ হাসিনার এই দায় কি নাই? আজকে এই ইয়েরা, এই যে এই রাজাকারের নাতিপুতি, এই চিফ প্রসিকিউটররা যখন এরকম অধ্যত্বপূর্ণ কথা বলে আমাদের মুক্তিযুদ্ধের, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে তাদের সম্পর্কে, তখন আপনার কি মনে হয় এরা এরা কি আপনার এই শেখ হাসিনা সহ সকলে মিলে দুধ কলা খাইয়ে এগুলা তাজা করছে না? ব্যারিস্টার হওয়ার সুযোগ দিচ্ছে না? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে? বাংলাদেশের সমস্ত রিসোর্সেস, বাংলাদেশের কৃষকের ট্যাক্সের টাকা লেখাপড়া করেছে। কোন কৃষকের ট্যাক্সের টাকা? ওই কৃষক, যে কৃষক যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, যে কৃষক মাঠে ফসল ফলিয়েছে, আবার কাঁধে স্টেন গান রাখেছে। আপনি নিশ্চয়ই এসব ছবিগুলো নিশ্চয়ই মনে আছে। সেসব কৃষকের ট্যাক্সের টাকা এরা মোটা তাজা হয়েছে, মোটা তাজা হয়ে আজকে সে প্রতিশোধ নিচ্ছে। তো এদেরকে, আমি যেটা মনে করি, ভবিষ্যৎ প্রজন্ম এই জিনিসগুলো খেয়াল রাখবে। আমি মনে করি একটা জাতীয়তাবাদী আন্দোলন হওয়া উচিত, সেটা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন। যারা বাঙালি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একমাত্র বাঙালি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বাঙালি না। এরা বিভিন্ন রূপ নিয়ে, হ্যাঁ, কখনো মুসলিম বাঙালি, কখনো এই বাঙালি, কখনো সেই বাঙালি রূপ নিয়ে কিন্তু আমাদের সমাজে আমাদের সহানুভূতি কেড়ে নেয়। এদের বিচার হওয়া উচিত। এখনই উচিত মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির যে ছিল, রাজাকার, আলবদর, আল শামস, এদের নাতি পুতি, এদের সকল সন্তান সহ সবারকে বিচার হবে। এদেরকে প্রয়োজনে, যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনো ক্ষমতা, প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে এদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া উচিত, এবং এদের প্রত্যেকের বিচার করা উচিত। তাহলে জাতি এইসব ভারমুক্ত হবে, এইসব জাতি কনফিউশন থেকে মুক্ত হবে। আপনি দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে কনফিউশন তৈরি করে দেয় সাধারণ মানুষের মধ্যে। কেন? কি কারণে? কারণটা তারা সময়ের গ্যাপটাকে বেছে নিয়েছে। কিন্তু তাদের কিন্তু সময়ের গ্যাপ না, তারা এটা লালন করে গেছে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কিন্তু লালন করে নাই। শেখ হাসিনাও তার ফ্যামিলির সাথে রাজাকারের সম্পর্ক করেছেন, করেননি? আপনি, আমি, সবাই কিন্তু তাদেরকে কোলে তুলে নাচছি। তারা কিন্তু আমাদেরকে কোলে তোলে নাই। সেটার প্রমাণ হলো এই, আজকে আমির হোসেন আমর হাত করা লাগে, আজকে শাহজাহান খানের হাত করা লাগে, আজকে মুক্তিযুদ্ধের সেই মুজিব নওয়াজ সরকারের আমলা, এই কি তৌফিক আলাহির বীর বিক্রম, যে ইয়েধারী, একদম খেতাবধারী মুক্তিযোদ্ধা, তার হাতে হাত করা লাগানো হয়। এর হাসানুল কারণ কি? কিনু হাসানুল এর রাশেদ খান মেনন। হ্যাঁ, রাশেদ খান বানান। কারণ কি জানেন? এটা প্রতিশোধ নিচ্ছে। এরা এদের দাদার অপমানের সুযোগ, দাদারা হেরে গেছে, সেই হার এখন তারা মানতে চায় না। তারা মানতে চায় না। তারা কখনো মানে নাই। তারা আপনার রসকস খেয়ে, আপনার ইউনিভার্সিটিতে ফ্রি লেখাপড়া করে, আপনার কলেজে ফ্রি লেখাপড়া করে, আপনার স্কুলে ফ্রি লেখাপড়া, আপনার স্কুলের সকল সুবিধা নিয়ে, সকল রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিয়ে তারা ব্যারিস্টার হয়েছে। আজকে তারা এরকম উল্লঙ্ঘন দেয়। এটার কারণ হলো তাদের বাপদের বিচার হয়নি, তাদের দাদাদের বিচার হয়নি। এখন এদের বিচার করা উচিত। I tell you, this is the only solution. There should be a nationalist movement,
অফকোর্স দ্যাট শুড বি এ ন্যাশনালিস্ট মুভমেন্ট, সেটা বাঙালি জাতীয়তাবাদের মুভমেন্ট হওয়া উচিত। যে বাঙালি জাতীয়তাবাদে শুধু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকবে, কোনো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে ওই যে সংমিশ্রণ বহু ইয়ে ইনক্লুসিভের কোনো দরকার নেই। এদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেন, দেখবেন যে এটা সব সোজা হয়ে গেছে। লেজ, সাপের লেজ আপনি কেটে দিলেই তখন সাপের বিষও কমে যায়। এদের লেজ কাটতে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেন ইয়ে করে, দেখবেন যে আর কোনো কথাই থাকবে না। এদের কোনো আইনি অধিকারই থাকা উচিত না, এদের কোনো কোর্টে যাওয়ারই অধিকার থাকা উচিত না, কোনো বিচার চাওয়ার অধিকার থাকা উচিত না, এদের লেখাপড়া করার অধিকার থাকা উচিত না। আপনি আমাদের সোহেল ভাই, দেশের টাকা, আমাদের দেশের পয়সা এরা যায় ব্যারিস্টারি করে ইংল্যান্ডে, আইসা আমাদের দেশের বিরোধিতা করে, আমাদের দেশের মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে, মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলে। আমি লজ্জিত, আমি আমি অ্যাজ এ সিটিজেন আমি লজ্জিত। আমি আমি মনে করি ইমিডিয়েটলি একটা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন হওয়া উচিত, যে জাতীয়তাবাদী হবে মুক্তিযুদ্ধের পক্ষে জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই সমস্ত বিপক্ষ শক্তির বিচার হওয়া উচিত এবং এদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া উচিত। এটা একদিন হবে সোহেল ভাই, একদিন হবে। আপনি দেখেন না এইবার যেটা হলো, মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধা কোটাটার জন্য প্রশ্নটা আসলো, অনেক মানুষ, অনেক মুক্তিযোদ্ধাই এখানে তাদের পক্ষ অবস্থান নিয়ে বলছে আমাদের কোটার দরকার নেই এইভাবে। কিন্তু মুক্তিযুদ্ধের কোটা যে শুধু মুক্তিযুদ্ধের কোটা না, পুরা মুক্তিযুদ্ধকে যে টার্গেট করা, এটা ওরা বলছে, প্রতিদিন প্রকাশ হলো সেটা। 30 লাখ এটাই শহীদ, তো হলো। শহীদ নাই, কোনো কিছুই নেই, সব জায়গায় টার্গেট করছে মুক্তিযুদ্ধ। হ্যাঁ, না, আপনার প্রধান উপদেষ্টা নিজে সর্বশেষ কি বাংলাদেশের করছেন ভাই, মুক্তিযুদ্ধের, সর্বশেষ কি করছে জানেন? সর্বশেষ করছে বাংলাদেশ সরকারের একটা প্রজেক্ট ছিল মুক্তিযোদ্ধাদের কবরগুলা বাধাই করা। হ্যাঁ, একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টও বাতিল করা হয়েছে। সেটাই তো বললাম, আপনি দুধ কলা দিয়ে পড়ছেন। যে লোকটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যে লোকটা বলে, দেখেন একটা লোকটা সবাই ভালো বলতেছে, কি সেই লোকটা কি বলে এটা কেউ দেখতেছে না। সে বিমস্টেকের মতো ইন্টারন্যাশনাল স্টেজে সে যা বলছে কি, যে বাংলাদেশে আহ, এই- এই যে কি বলে মিলিটারি জেনোসাইড হয়েছে, সে এটাও বলে নাই কোন দেশের মিলিটারি, পাকিস্তানিরা জেনোসাইড করেছে এটা বলে নাই, কিন্তু সে বাংলাদেশের মিলিটারি জেনোসাইড হয়েছে। বিমস্টেক আপনার লিখিত বক্তৃতার মধ্যে আছে। ওখানে এরকম একটা, পাকিস্তানিরাও কিন্তু তার দেশে বসে তাদের মিলিটারি দোষ দেয়, অন্য কারোর দোষ দেয় না কিন্তু। তো আপনি এই লোকটা আমাদের 30 লাখ শহীদের কথা বলে না, বলে লাখ লাখ। এই লোকটা আমাদের 2 লাখ মা বোনের কথা স্বীকার করে না, বলে না, কিছুই বলে না। সে খালি ওই যে একটা জেনোসাইড হয়েছিল, মিলিটারি জেনোসাইড, কিন্তু যে দেশটা আমাদের উপর অত্যাচার, যে দেশটা আমাদের কাছে পরাজিত হয়েছে, সে দেশটার নাম উল্লেখ করা হলো কেন? তখন যখন নাম উল্লেখ হয়, তখন তার বিগলিত হাসি দেখলে আপনি আশ্চর্য হবেন। যখন শাহবাজ শরীফের নাম আসে, যখন পাকিস্তান, আপনি জানেন মানে কতটা কতটা পাকিস্তানপন্থী হলে একটা সামান্য এই যে রাজনীতিবিদের সাথে সে যদি বৈঠক করতো আমার কোনো আপত্তি ছিল না। সে একজন সরকারি আমলার সাথে যায়, সে এই যে পাকিস্তানি সচিব, পররাষ্ট্র সচিবের সাথে সে পর্যন্ত বৈঠক করে। আরে ভাই, আপনার তো কোনো ইয়াতে মেলে না, প্রোটোকলেই তো আসে না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও তার সাথে দেখা করছে, আপনি কল্পনা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, পররাষ্ট্র উপদেষ্টা দেখা করতে পারে, কিন্তু প্রধান উপদেষ্টা, মানে আপনি কতটা প্রেম বিগলিত হয়েছে। ভাই, এদের লেজ যদি না কাটা হয়, এই ইউনুস এবং এই বিভ্রান্ত বিভ্রান্ত ইউনুসের সাথে যারা আমাদের এই যে ধরেন সিপিবি, তারপরে যে কথিত বাসদ, এদেরও লেজ কাটতে হবে। কারণ এরা জাতিকে বিভ্রান্ত করে, মুক্তিযুদ্ধ বিষয়ে এরা বিভ্রান্ত করে। সিপিবি নাম তো মুছেই ফেলা উচিত, বাসদ টাসদ এগুলো সব মুছে ফেলা উচিত। এরা হলো বাংলাদেশকে ধ্বংস করার জন্য, এগুলো এদের মতো, এদের একটা একটা গলিতে এরাদের কোনো নির্বাচন করে একটা গলিতে জেতার সম্ভাবনা নাই কোনো। আমি তো শিওর পাড়ার মাস্তানের সাথেও এরা জিতবে না। এদের আবার মতামত কি? এসবের কোনো মতামত, এর কোনো সুশীল মতামতের তো দরকার নাই। একটাই মতামত, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ শাসন করবে, বাংলাদেশ থাকবে, আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হবে। বাকি সবগুলিকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া, একদম পুরা, আমি মনে করি যে ন্যাশনালিস্ট অ্যাটিচিউডে কারো দরকার নেই। যারা বাঙালি মনে করে নিজেরা তারাই থাকবে। ওই মুসলিম বাঙালি, হিন্দু বাঙালি আমাদের কোনো দরকার নেই, ও বৌদ্ধ বাঙালির আমাদের কোনো দরকার নেই। বাঙালি জাতীয়তাবাদী থাকবে। হ্যাঁ, আর অন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা থাকবে তারা আমাদের সাথে থাকবে, তাদেরকে বলতে হবে তারা বাঙালি জাতীয় না হলে চলবে। কিন্তু আমি মনে করি যে চাকমা চাকমা জাতি, যেটা আপনার বিতর্কিত হতে পারে, কিন্তু আমি বারো বলছি চাকমা জাতি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইয়ে করছে, বিরোধিতা করছে, শুধু করে নাই, অ্যাক্টিভলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের রাজা পাকিস্তানের রাষ্ট্রদূত হয়েছে। তো এদেরকেও বিশ্বাস করা যাবে না। আমরা অনেক 16 সময়, ডিসেম্বর
সব ভালোবেসে ১৬টা আমরা করি। ডিসেম্বর রাঙামাটি স্বাধীন হয় নাই কিন্তু। না, আমরা এদের ভালোবাসি, কোনো সমস্যা নেই। কিন্তু তাদের গুরুরা, তাদের প্রপিতামহ, পিতামহ বা এরা কিন্তু বাংলাদেশের পক্ষে শক্তি নেয়। সো এদের ব্যাপারেও আমাদেরকে হিসাব নিকাশ করে, আমাদের প্রেমগুলো হিসাব নিকাশ করে করতে হবে। ভালোবাসেন, ভালোবাসতে সমস্যা নেই। কিন্তু এদেরকেও কিন্তু আপনি শত্রুর তালিকা আপনি খেয়াল করে দেখেন যে একটা ছেলে আছে, আপনি চেনেন বোধহয়, যে ছেলেটা আহ, এখন পর্যন্ত যে ইউনূস সরকার যে সংখ্যালঘু তাদের চাকমাদের উপরে যে তাদের রাঙ্গামাটিতে যে অত্যাচারটা হয়েছে সেটার কথা বলে না কিন্তু তারা। আমাদের বলতে হয়, আমরা কেন বলতে চাচ্ছি? আমার তো এখন মনে হয় কোনো কিছু বাড়ি ভাই, আমরা যেগুলো করছি, এই যে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য আমাদের চেয়ে আপনি কত কষ্ট করেছেন বলুন তো? জাস্ট বলেন, আপনি কি শুধু সাংবাদিকতার জন্য করছেন? ভালোবাসতেন তো। কিন্তু এরা কিন্তু ওই সুযোগ পেলে কিন্তু ওরা আপনার বুকের মধ্যে ছোবল লাগাইতে মানে অপেক্ষা করে না। সো আমি আর বিশ্বাস করি না। এদিক থেকে ত্রিপুরী জাতি, অন্য জাতি, এরা কিন্তু চমৎকার। কিন্তু চাকমারা সবসময় আমাদের ইয়ে করছে, কি বলে, সবসময় বিপক্ষ শক্তির সাথে হাত মিলাইছে। এবার জামাতের সাথে মিলে ওরা আন্দোলন করছে বলে তো কোনো লাভ নাই। আপনি ভালোবাসতে পারেন, আপনার ভালোবাসা, আমার অনেক অনেক চাকমা আমার বন্ধু, কিন্তু আমার এখন আর আহ, দেখতে দেখতে এখন মানে শরীরের মধ্যে এমন একটা বিষক্রিয়া হচ্ছে যে আর কত, আর কত এদের দোষ ত্রুটি আমরা লুকিয়ে রেখে ওদেরকে আমরা সমাজে জায়গা দেওয়ার চেষ্টা করবো বলেন তো? রাজাকার আলবদরদের ঘরে ঘরে আমরা এইভাবে পুনর্বাসিত করছি, করে আজকে কি হয়েছে? আজকে আপনার ঘরে আগুন দিছে, আপনার ঘরে আগুন দিয়ে দিচ্ছে তারা। সে আগুন এখন আমাদের কত বড় কাজ হয়েছে, সে আগুন নিভাইতে হবে, আবার সেই ঘরটা পুনর্নির্মাণ করতে হবে। সেই আন্দোলনে আমি মনে করি এখন বাঙালি জাতি, বাঙালি হিসেবে আমাদের ঘর পুনর্নির্মাণ, আমাদের আগুন নেভানো এবং ঘর পুনর্নির্মাণের আন্দোলনে নামতে হবে। সেখানে কে আমাদের পক্ষে থাকবে সেটা ব্যাপার না, কিন্তু যারা বিভ্রান্ত এদের কার সাথে সম্পর্ক রাখা উচিত। বিভ্রান্ত বাম বলেন আর বিভ্রান্ত জাতিগোষ্ঠী বলেন, কার সাথে? আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যে যাকে যেখানে পাওয়া যায় প্রত্যেকটা সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেয়। এদের বিচারের আওতায় আনা উচিত। অনেক সরি ভাই, ধন্যবাদ আপনার সাইফুল। আপনার আপনার অনুষ্ঠানে আমি এরকম কড়া কথা, আমার খুব মনের কষ্ট না, থেকে আমি কথা আপনার বলছি, মত, আমার আপনার ফিলিংস। মতটা আমরা অনার করলাম, এবং এটা একটা আইডিয়া, এটা একটা এ, চালু হলো। এটা নিয়ে সবাই পক্ষে মত দিতে পারে, যার যার মত দিতে পারে। তবে একটা ঐক্যমত প্রতিষ্ঠার জন্য যা যা করা বাড়ি ভাই অনুরোধ করি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থেকে এক করা, আর বিভ্রান্তকারীদেরকে দূরে রাখা। ওদের কোনো কথা, ওদের খাতির যত্নের কোনো দরকার নাই। মুক্তিযুদ্ধ বিরোধী থেকে প্রশ্রয় না দেওয়া এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, এই আন্দোলন গড়ে তোলা উচিত।